আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। কারা নির্বাচনে আসবে তা দেখার এখতিয়ার নির্বাচন কমিশনের, বলছেন বদিউল আলম মজুমদার। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির মনোভাব কি বদলাচ্ছে? জানাবো আমরা শুধু মত দিয়েছি, সিদ্ধান্ত নেবে বিএনপি স্থায়ী কমিটি, বলছেন মোস্তফা। এবং সর্বশেষ জানাবো ভোটে জিতে অনেকে অঙ্গীকার ভুলে নিজেদের আখের গোছাতে ব্যস্ত হয়, বলছেন জামায়াত আমির। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কারা নির্বাচনে আসবে তা দেখার এখতিয়ার নির্বাচন কমিশনের, বলছেন বদিউল আলম মজুমদার। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, সবার আকুতি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক, যার মাধ্যমে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা একটি ভিত্তির উপর দাঁড়ায়। এটা জন আকাঙ্ক্ষা, সেই সঙ্গে আমাদের আকাঙ্ক্ষা, আমাদের কাজ নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে প্রস্তাব দেওয়া। কারা নির্বাচনে আসবে না আসবে না, কারা যোগ্য অযোগ্য, এসব দেখার এখতিয়ার নির্বাচন কমিশন, এসব আমাদের এখতিয়ারের বাইরে। বদিউল আলম মজুমদার বলেন, মানুষের মধ্যে যে আগ্রহ, আবেগ ও উচ্ছ্বাস, সেটা আমরা উপলব্ধি করছি। আমরা কোথাও গেলে মানুষ দুটো কথা বলতে চায়, আমাদের মনের আকুতি ব্যক্ত করতে চায়, অনেকে আমাদেরকে বিভিন্ন প্রস্তাবও দিতে চায়। সবার প্রস্তাবগুলো আমরা নিচ্ছি। ইমেইলে হাজার হাজার মানুষ মতামত দিচ্ছে আমাদের। আমরা সততা ও নিষ্ঠার সঙ্গে প্রস্তাবগুলো দেব, তবে বাস্তবায়ন আমাদের দায়িত্ব নয়। সরকার, রাজনৈতিক দল ও নির্বাচন কমিশন তা বাস্তবায়ন করবে। নাগরিক হিসেবে আমাদের সবার সেখানে ভূমিকা থাকবে। আশা করছি 31 ডিসেম্বর আগে আমরা প্রতিবেদন জমা দেব। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বদিউল আলম মজুমদার বলেন, এখানে বেশ কিছু পদক্ষেপ আছে। হাইকোর্টের যে রায় সেটা সুপ্রিম কোর্টে যাবে। আমরা আশা করছি সুপ্রিম কোর্ট হাইকোর্টের যে রায় সেটার পক্ষেই থাকবে। তত্ত্বাবধায়ক সরকার বাতিলে আরেকটা মামলা যে আছে সেটা নিয়েও আমরা আদালতের দ্বারস্থ হয়েছে। এখনো অনেক প্রক্রিয়া বাকি আছে। আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, প্রশাসনের কর্মকর্তারা আমাদের সঙ্গে কথা বলেছেন। তারা আর ব্যাহত হতে চান না বলে আমাদের জানিয়েছেন। ওনারাও চান সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, সেভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করবেন তারা। নির্বাচনী হলফনামার তথ্য গোপন করা হয়, এগুলো যাতে যাচাই বাছাই করা হয় সে প্রস্তাবনাও উঠে এসেছে। আমাদের সব প্রস্তাব এখনো চূড়ান্ত হয়নি, তবে আমরা সবগুলোকে বিবেচনায় নিচ্ছি। অনেক দল গণহত্যার সঙ্গে জড়িত, নির্বাচন তাদের সুযোগের সুপারিশ থাকার বিষয়ে বদিউল আলম মজুমদার বলেন, আমাদের নির্বাচনী ব্যবস্থা নিয়ে সুপারিশ থাকবে, তবে ওইসব প্রশাসনিক ও আইনগত সিদ্ধান্ত নির্বাচন কমিশনের মাধ্যমে সেসব সিদ্ধান্ত আসবে। আগে যা ঘটেছিল তার যাতে পুনরাবৃত্তি না ঘটে, নির্বাচনী ব্যবস্থাকে নির্বাচনে পাঠানো হয়েছে সেটা ফিরিয়ে আনতে সবাই বদ্ধপরিকর। নির্বাচনে ইভিএম ব্যবস্থা থাকা প্রসঙ্গে তিনি বলেন, ইভিএম নিয়ে আমার আর প্রশ্ন আসে না, এটা আর হবে না বলে খোদ নির্বাচন কমিশনে বলেছে। আমরাও একই অবস্থানে আছি। অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির মনোবল কি বদলাচ্ছে? অন্তর্বর্তী সরকারের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শুরু থেকেই সমর্থন ও আস্থা প্রকাশ করে এলেও নির্বাচনের সুস্পষ্ট সময়সীমা নিয়ে প্রত্যাশা পূরণ না হওয়ায় এখন প্রতিনিয়ত অসন্তোষ জানাচ্ছেন দলটির নেতারা। রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি রোডম্যাপ ঘোষণার তাগিদে মুখে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি সম্ভাব্য বয়সসীমা ঘোষণা করেন, কিন্তু তাতে অস্পষ্টতার অভিযোগ তুলে অসন্তোষ প্রকাশ করেন দলটির মহাসচিব। এর আগে উপদেষ্টাদের কারো কারো বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানতে দেখা গেছে দলটিকে। উপদেষ্টাদের যে সেসব বক্তব্যে রাজনৈতিক দলগুলো নিয়ে যে ভাষ্য প্রকাশ হয়েছিল তাতে বিএনপির প্রত্যেকেই ইঙ্গিত ছিল বলে মনে করেন বিশ্লেষকরা। বাংলাদেশের জাতীয় রাজনীতিতে সব কথা মূলত নির্বাচন ও সংস্কারকে ঘিরে অবচিত হচ্ছে। নির্বাচন নাকি সংস্কার, কোনটি অগ্রাধিকার পাবে? এই প্রশ্নেই বিভক্ত রাজনৈতিক শক্তিগুলো। বিএনপি ন্যূনতম জরুরি সংস্কার করে নির্বাচনের পক্ষে, আর বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্বদানকারী জামায়াত এবং বেশ কিছু রাজনৈতিক দল সংস্কারকে অগ্রাধিকার দেওয়ার পক্ষপাতী। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ডেমোক্রেটিক অর্ডারে দেশটাকে ফিরিয়ে নেওয়া 1 নম্বর প্রায়োরিটি। 16 বছর ধরে মানুষ রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে গণতন্ত্রের জন্য, দেশের উপর তার মালিকানা ফিরে পাওয়ার জন্য। যারা সেটা অনুধাবন করতে পারবেন না সেটা তাদের সমস্যা, আমাদের সমস্যা নয়। বিএনপি কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, এখন আশা করি আমাদের মতামত আমলে নিয়ে তারা সঠিকভাবে দেশটাকে পরিচালনা করবে এবং সামনে নির্বাচন অনুষ্ঠিত করবে। অবশ্যই সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে থাকা কোনো পক্ষের সঙ্গে অন্তর্বর্তী সরকারের বড় ধরনের কোনো মতভেদ হয়েছে এমনটা তারা অনুভব করেন না। রাষ্ট্র সংস্কার, নির্বাচন, বিচার এগুলো জটিল প্রক্রিয়া। এসব ক্ষেত্রে মত ভিন্নতার মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠার জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটা কমিশন গঠন করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক তারানা বেগমের মতে, সরকার কৌশলী হয়ে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সময় কমাতে কিংবা বাড়াতেও পারে বলে যেসব ধারণা দিচ্ছে সেগুলো ধোঁয়াশা ও সংশয় বাড়াচ্ছে। আবার আরেকজন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সাব্বির আহমেদ বলেছেন,
প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনের সময়সীমা একরকম স্পষ্টই করা হয়েছে। দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা নিলে এর অন্যথা হওয়ার কথা নয়। এমন প্রেক্ষাপটে বিএনপি নেতাদের বক্তব্য কি সরকারের প্রতি তাদের মনোভাব পরিবর্তনের আভাস, নাকি এর অন্য কোনো রাজনৈতিক মাত্রা রয়েছে? অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রাথমিকভাবে 6টি কমিশন গঠন করে যার যার মধ্যে রয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। তাদের প্রতিবেদন আসার আগে পুরনো আইনের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠিত হয়। প্রধান উপদেষ্টার সম্ভাব্য সময়সীমা জানানোর পর তার প্রেস ইউইং থেকে জানানো হয় এবার দিনক্ষণ অর্থাৎ তফসিল ঘোষণার দায়িত্ব নির্বাচন কমিশনের। সরকারের কাজ তাদের সহায়তা দিয়ে যাওয়া। তারপরও বিএনপি নেতাদের তরফে সময়সীমা নিয়ে তাগিদ দেওয়া কমেনি। তাহলে কি সরকারের প্রতি দলটির আস্থা ও সমর্থন এর মনোভাবে পরিবর্তন এসেছে? বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচনের প্রতিক্রিয়া মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর এখন দেশের অগ্রাধিকার। সেদিক থেকে পরিবর্তন হয়নি। তবে দেশের জনগণের মধ্যে যেহেতু নির্বাচন নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করতেছে, তাই আমরা রাজনৈতিক দল হিসেবে এটা পরিষ্কার করার কথা বলছি। বিএনপি স্থায়ী কমিটির আরেকজন সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সবসময় যে সব বিষয়ে প্রশংসা করতে হবে এমন নয়। সমালোচনা বেশি করে ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার মধ্য দিয়ে আসলে সরকারকে সহযোগিতাই করা হয়। অন্যভাবে যদি চিন্তা করেন, বিএনপি নেতাদের বক্তব্যকে তাদের রাজনৈতিক কৌশলের অংশই বলে মনে করেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। আর অধ্যাপক নজরুল ব্যাখ্যা করেন রাজনৈতিক কৌশল এবং জিনিস আর রাজনৈতিক পরিকল্পনা অন্য জিনিস। এখন বিএনপি হয়তো রাজনৈতিক কৌশল হিসেবে এগুলো বলছে, কিন্তু আমরা কখন ফিল করি না যে বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দল যারা আন্দোলনের পক্ষে ছিল তাদের সাথে বড় ধরনের কোনো মতভেদ রয়েছে। সরকার এই উপদেষ্টা বলেন আস্থার সংকট হলে চিন্তিত হওয়ার ব্যাপারে থাকে, কিন্তু আস্থার সংকট হয়েছে বলে মনে করি না। প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য গঠন কমিশনের কথা উল্লেখ করে তিনি বলেন, এই কমিশনের আলোচনার মধ্য দিয়েই যে কোনো বিষয়ে মতভিন্নতা থাকলেও ঐক্যমতে পৌঁছাতে পারবো, এটা আমরা মনে করি। বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বেশ কয়েকবার সংস্কারের প্রয়োজনে যদি উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। সরকার তরফে সংস্কারের শর্ত সাপেক্ষ নির্বাচনের সময়সীমা উল্লেখ করা বিএনপির মধ্যে উদ্বেগ কাটেনি বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকারের রাজনীতি বিভাগের অধ্যাপক তারানা বেগম বলেন, সরকার যে কৌশলী হয়ে বলছে বাড়তেও পারে কমতেও পারে, এগুলাই ধোঁয়াশা ও সংশয় বাড়াচ্ছে। এর ফলে ভবিষ্যতে কি হতে পারে তা নিয়ে সাধারণ মানুষ যেমন ধোঁয়াশার মধ্যে রয়েছে, রাজনৈতিক দলগুলো তেমন ধোঁয়াশার মধ্যে রয়েছে। তার স্বচ্ছ ঘোষণা থাকা উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাব্বির আহমেদ বলেন, বিএনপি সবার বক্তব্য যদি একসাথে রাখি, বিএনপি একটা অস্থিরতার ভুগছে, দলগতভাবে তারা সংস্কারে ভুগছে। ১/১১ ঘটনা পুনরাবৃত্তি ঘটে কি না। আমরা শুধু মত দিয়েছি, সিদ্ধান্ত নেবে বিএনপি স্থায়ী কমিটি, বলছেন মোস্তফা। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে 12 দলীয় জোটের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি। তবে এই বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, শুধু মত বিনিময় হয়েছে। জাতীয় পার্টি চেয়ারম্যান মোস্তফা কামাল হায়দার এই কথা জানিয়েছেন। বৈঠক শেষে মোস্তফা কামাল হায়দার বলেন, আমরা এখানে এসেছি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। আগামী দিনের কর্মসূচি কি হওয়া উচিত তা নিয়ে আলোচনা করেছি। আমরা কোনো চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হইনি। বিএনপি স্থায়ী কমিটির বৈঠক আছে, সেখান থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। আমরা শুধু নিজেদের মধ্যে মত বিনিময় করেছি। ভোটে জিতে অনেকে অঙ্গীকার ভুলে নিজেদের আখের গোছাতে ব্যস্ত হয়, বলছেন জামায়াত আমির। বাংলাদেশ জামায়াত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, নির্বাচন এলেই এক শ্রেণীর রাজনৈতিক জনগণের কাছে ভোট প্রার্থনা ও মানুষের কল্যাণে কাজ করে ইবাদত করার সুযোগ চায়, কিন্তু তারা ক্ষমতায় যাওয়ার পর সেই অঙ্গীকারের কথা ভুলে গিয়ে নিজেদের আখের গোছাতে ব্যস্ত হয়ে পড়ে। পক্ষান্তরে শত আল্লাহ ভীরু লোকেরা বলেন, আমরা আপনাদের সেবা করতে চাই, যদি আমাদের সেই সুযোগ দেন। ডক্টর শফিকুর রহমান বলেন, যদি আমরা ভালো কাজ করি তাহলে সহযোগিতা করবেন, আর মন্দ কাজ করলে বিদায় করে দিবেন। তাই নেতা নির্বাচনের ক্ষেত্রে ব্যক্তির সততা, কর্তব্য বনিষ্ঠা, আমানতদারিতা ও তাকুয়া বিবেচনায় নিতে হবে। জামায়াতের আমির বলেন, আল্লাহ মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন, এই কথা পরখ করার জন্য যে কে সবচেয়ে বেশি নেক আমল করে। তাই দুনিয়ার শান্তি আখিরাতে মুক্তির জন্য সবাইকে নেক আমল ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। তিনি ন্যায় ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় আগামী দিনে যোগ্য নিবেদিতদের নির্বাচিত করার আহ্বান জানিয়ে বলেন, অসৎ নেতারা বারবার জনগণের কাছে নতুন নতুন কথা বলে নানা প্রতিশ্রুতি দেন, কিন্তু তারা প্রতিশ্রুতি রক্ষা করেন না। ঔপনিবেশিক শাসকরাও একই পথ অনুসরণ করেছে। উপমহাদেশের আলেম সমাজ তাদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছিল, কিন্তু এক শ্রেণীর বিশ্বাসঘাতকদের কারণেই তাদের সব আন্দোলন প্রথমে সফল না হলেও একসময় সফল হয়েছে। বিগত 53 বছরের শাসক চক্র দেশে নানাবিধ বৈষম্য সৃষ্টি করেছে, মানুষকে তাদের সব অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত আমাদের বীর সন্তানরা তাদের বিরুদ্ধে তীব্র গণপ্রতিরোধ গড়ে তুলেছে। মা তার 10 মাসের সন্তানকে নিয়ে রাজপথে নেমে এসেছিল। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।